আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লামিয়া। আজকে আমার গলায় শুনতে পারবেন আমি পদ্ম যে উপন্যাসটি লিখেছি নীলমা বেহরোজ। ফাইমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার। কপালে বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এরপর চোখ দুটি সামনে তাকালো। রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না। সেখানে একটি মেয়ে আজ 4 দিন ধরে রিমান্ডে, তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে। 4 দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটিও করল না। শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে, তবুও ব্যথায় আর্তনাদ অবধি করেনি। মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে, যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবাব খুলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল, সম্ভব না, আর কিছুতেই কথা বলছে না। তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে 2-1 সেকেন্ড দেখল, এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল, আপনি যান। ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায়। তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মেয়েটি কিছু বলল না, তাকালো না। তুষার মেয়েটির দিকে স্নিগ্ধ দৃষ্টি মেলে তাকালো, বলল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি চোখ তুলে তাকালো। ঘোলাটে চোখ, কাটা চোখ থেকে রক্ত ঝরছে, চোখের চারপাশ গাঢ় কালো, চোখ দুটি লাল। মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামিরই হয়। তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়। মনে পড়ে তার। তুষার একটু ঝুঁকে মেয়েটির অসহায় দৃষ্টি মেলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে কিছু প্রশ্ন ছুড়ল, নাম কি? যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে, তবুও জিজ্ঞেস করলো। তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে। সত্যি তাই হলো। মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো, পদ্ম। আমি পদ্ম। পদ্মজা হেলে পড়ে তুষারের উপর। তুষার দ্রুত করে ফেলল। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো, মিস ফাহিমা, দ্রুত এদিকে আসুন। ফাহিমা সহ আরো দুজন দ্রুত পায়ে ছুটে আসে। 1989 সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখনই দেব না, পদ্মকে অনেক পড়াবো। তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন। মেয়ের বয়স আর কতই বা হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, পদ্মর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন। রশিদ একদলা থুতু ফেললেন উঠানে। এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝছো পদ্মর মা, এইবার যে পাত্র আনছি এক্কেবারে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি, তবুও বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া ঘরে রাহন বালা না। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন না। হেমলতার কণ্ঠে বিরক্ত ঝরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারল না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে, মসজিদের বড় সেরিডারে চাই। রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওগান, গ্রামে কি আর সেরি নাই? একটা সেরিরে কেন সবার চোখে পড়তে হইব? চাইলে কি সব পাওয়া যায়? পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবি না? আপারে। পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল, না। এরপর এরপরই চোখ বুজে ঘুমে তলিয়ে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে। আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানায় ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান। রাগী স্বরে বলেন, যাইব কি? যাবে বলবি। পূর্ণা মাথা নত করে ফেলল। হেমলতার কড়া আদেশ, মেয়ের পড়াশোনা করাচ্ছি, অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষা কথা বলতে হবে। পূর্ণা মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মান্যতা চিনে, খুবই অনুগত। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বলেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কাঁদছে, থাকুক, ঘুমাক। পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল, যে রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না। ভোরেই চলে এসেছে নানা বাড়ি। হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। পূর্ণা রুমে চলে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে। 14 বছরের পূর্ণা ইদানিং খুব সাজতে ইচ্ছা করে। হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগেই লিপস্টিক মাখেনি।
টিন দেয়ালে কাঠের ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজলো মাত্র। এখনো পদ্মজা উঠল না। হেমলতা মেয়েদের রুমে ঢুকেন। পদ্মজার 2 হাত ভাঁজ করে ঘুমাচ্ছেন। জানালার পর্দায় ভেদ করে আসা আলতো পেল রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লাহ বলে 3বার ফু দেন মেয়ের শরীরে। গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি, নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফু দিতে হয়। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবুও আদরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্ম চোখ খুলে মাকে দেখেন, দ্রুত উঠে বসে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন হেমলতা ডেকে তুলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল, বেশি দেরি হয়ে গেছে আম্মা? সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে। হেমলতা শিক্ষকের মেয়ে, তাই তার মধ্যে নিয়ম নীতি প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করেছেন। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখল প্লেটে খাবার সাজানো। সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল। তখন হেমলতা আসেন। পদ্ম দ্রুত ওড়না নিয়ে মাথা ঢাকে। হেমলতার দেওয়া আরেকটা নিয়ম, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা নিশ্চুপ থেকে শান্তি ভঙ্গিতে খেতে থাকলো। হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন, তাড়াহুড়ো করছিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা। আম্মা, পূর্ণা প্রেমা আসে নাই? পূর্ণা এসেছে, স্কুলে গেছে, প্রেমা দুপুরে আসবে। আম্মা, আব্বা আসবে কবে? পদ্মজা প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন। শুকনো গলায় জবাব দেন, জানি না, খাওয়ার সময় কথা বলতে নেই। হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে 1 ফোঁটা জল পড়ে পাতে। পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছে। পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষ কি, কেন নিজের বাবা বাকি বোনেদের আদর করলেও তাকে করে না, কথা অবধিও বলে না। 2বার মাকে জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে না আম্মা? সন্তান হয় না বলে কি দত্তক নিয়েছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করেন? ও আম্মা, বলো না। হেমলতা তখন নিশ্চুপ থাকেন। অনেকক্ষণ পর বলেন, তুই আমার গর্ভের সন্তান, আর তোর বাবারই মেয়ে। এখন পড়তে বস, অনেক পড়তে হবে তোকে। বেশ, এতটুকুই। এর বেশি কিছু বলে না হেমলতা। পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজের থেকে খুব গোপন কোনো কথা বলবেন, তবে সেটা যেন সহ্য করার মতো হয়। এই দোহাই সারাক্ষণ করে সে। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনা সুতো ছিল। দ্রুত খেয়ে ওঠে। আজ আমের আচার বানানোর কথা ছিল। সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। 8 গ্রাম মিলিয়ে অলন্দপুর। তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যারাত থেকে 3 ঘন্টা অন্ধকারে তলিয়ে থাকে, আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না। বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসাথে পড়তে বসেছিল। বাড়ি অন্ধকার হতেই 9 বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদু স্বরে ডাকলো, আম্মা, আম্মা, আয় টর্চ নিয়ে যা। হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকার খুব ভয় পায়। পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্ত পদ্মজা গেট খোলার আওয়াজ পেল। উকি দিয়ে হানিফকে দেখে। সে দ্রুত রুমে ঢুকে বলল, হানিফ পদ্মজার সৎ মামা। বুবু, বাড়ি অন্ধকার কেন? বাতি টাতি জ্বালাও। হানিফের কণ্ঠ। হানিফ আসছিল? হেমলতা রুম থেকে বেরিয়ে বলেন, হাতে হারিকেন। হানিফ সবটি দাঁত বের করে হাসলো, বলল, হ্যাঁ আমি। আয় ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল, তোমার ছেলেগুলো কই? রুমেই আছে, পড়ছে। এই অন্ধকারেও পড়ে? হেমলতা কিছু বললেন না। হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয়, অকারণেই। ওদের খাওয়ার সময় এসেছে, তুইও খেয়ে নে। এখানেই খামু না তোমার সরাইখানার যাইতে হইব? কথাটা রসিকতা ছিল। গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন। সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতার প্রশ্নের জবাব সোজাসাপটা না দিয়ে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই খেতে আসলো না। কেমন জড়সড় হয়ে আছে। মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে। হানিফ 6 বছর সৌদিতে ছিল, 3 মাস হলো দেশে ফিরেছে। 3 মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে, ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তেই ভেবে নিল অনেক কিছু।
তাই জোর করলেন না। আজই এই লুকোচুরি ফয়সালা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছল চাতুরি করলো, কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা প্রেমার রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে। রুদ্ধ শ্বাস কণ্ঠে বলল, কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে। তোরা কোনো কথাই শুনিস না আমার। পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিম্ব। পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি, তাহলে এখন কেন এমন বলছে? হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার রুমে আয়। মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজের ঘরে চলে যান। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পদ্মজা নতজানু হয়ে কাঁপছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয়, তার দৃষ্টির প্রমাণ পদ্মজা। হেমলতা খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে। পদ্মজা রূপসী বলেই হয়তো। গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকোচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করেছে? পদ্মজা ফোপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলায়, কণ্ঠ নরম করে বললেন, হানিফ ঝড়িবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই বল, কি লুকোচ্ছিস? মায়ের আদরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। 6 কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন 4 ছেলের জন্য। 2 ছেলে 16 বছর আগে 1971 সালে যুদ্ধে নিহত হয়েছেন। 2 জন টকবকে যুবক ছিল, আর একজন 8 বছর বয়সে কলেরা রোগে গত হলো। বাকি রইল মোর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে, যদিও তিনি থাকেন না সবসময়। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি, বাড়ির পিছনে নদী। রাত 9টা বাজলেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতের এই নির্জন প্রান্তের ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে, পরিবেশ সৃষ্টি হয়েছে। এমন হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনে না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান। পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত দিয়েছিল নানা বাড়ি। খালামণি, ভাই বোনেরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল। স্কুলে মনে আছে আম্মা? আছে। উঠোনে ঝপ করে একটা আওয়াজ হয়। হেমলতা পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা প্রেমার দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে। হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়ায় দুজন ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়িমুড়ি রুমে ঢুকে পড়েছে। হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। উঠোনে বিদ্যুৎ নেই, হারিকেন জ্বালায়। পিছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মায়ের 3 মেয়ে একা এত বড় বাড়িতে বাস করা যুদ্ধ বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন, কে কে ওখানে? আমি। চিরপরিচিতি এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না। তিনি ব্যক্ত পায়ে উঠোনে নেমে আসেন। গেটের পাশে মোর্শেদ মোড়ল পড়ে রয়েছেন, পায়ে পায়ে চাদর, হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে তার, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা দুহাতে মোর্শেদকে আঁকড়ে ধরেছেন। পদ্মজা পূর্ণা দৌড়ে আসে। মোর্শেদের এই ফাইসিমা রোগ আছে। এমফাইসিমা রোগ আছে। এ রোগে অল্প চলাফেরাতেই শ্বাসটানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলায় শিরা ভরে যায়। 3 মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে। মোর্শেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে। কখনো কাকডাকা ভোরে, কখনো নিশুতি রাতে, বা কখনো কাঠফাটা রোদে।